কোথাও গিয়ে পিঠটা দেয়ালে ঠেকে গেছে। আপনি মনে করছেন যে এটা থেকে বেরোনোর একমাত্র পথ হতে পারে আমি যদি পৃথিবীতে না থাকি। এটা অ্যালার্মিং। কোনো সোশ্যাল গ্যাদারিং এ কোনো বাচ্চা এসছে, ছোট বাচ্চা, তার কাছে গিয়ে একটু হাত দিয়ে দেখুন তো, সে আপনার থেকে ছুটে পালিয়ে যাবে, কারণ ও ফ্যামিলিয়ার নয়। যত পজিটিভ কথা বলবো, যত পজিটিভ স্প্রেড হবে, তত কোথাও গিয়ে পজিটিভিটি জেনারেট হবে। ওয়ার্ক প্লেসে এখন একটা বড় বিষয় যেটা, সেটা হচ্ছে বার্ন আউট, এবং সেটার জন্য খানিকটা কোভিড দায়ী। তার কারণ কোভিড এর পরবর্তী বা কোভিড চলাকালীন টাইমে আমরা এটা শিখেছি যে আমরা অলওয়েজ কাজে অন থাকতে পারি, উইথ আ ল্যাপটপ, উইথ আ ফোন। আমার মা বাবা যদি বাড়িতে অসম্ভব ঝগড়া অশান্তি করেন, আমি সেটা দেখে বড় হচ্ছি। আমার মা প্রতিদিন এসে তার স্ট্রেস বাবার উপরে ফেলে, বাবা তারটা এসে মায়ের উপরে ফেলে। হয়তো আমরা আশা আরো করব কিছু এটা যে আমাদের এটা শুনে কিছু মানুষের, মানে কিছু মানুষ বলবো না, বলবো একটি মানুষের মধ্যেও যদি ভাবনার কিছু পরিবর্তন তৈরি হয়, কেউ যদি এটা ভাবতে শেখে যে না আরেকটু অন্যভাবেও ভাবা যেতে পারে, তাহলে আমাদের এই কাজটা সফল। সারাদিন বাড়িতে হাজারটা কাজ, রান্না বান্না, ঘরের কাজ, বাচ্চার দেখাশুনো, শ্বশুর শাশুড়ির যত্ন, সবকিছু মিলিয়ে যখন দিনের শেষে আপনি ক্লান্ত, সেই সময় কি আপনার মনে হয় যে আপনার কথাগুলো শোনার মতো পাশে কেউ নেই? এই গল্পটা কি শুধুই আপনার, নাকি এখনকার দিনে প্রায় প্রতিটি ঘরেই রয়েছে এই একই গল্প? এইরকমই নানা প্রশ্নের উত্তর খুঁজবো আমরা আজ আমাদের মন চায় আড্ডায়। কারণ আমাদের আজকের আড্ডায় আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট কনসালটেন্ট সাইকোলজিস্ট অঙ্কিতা বিশ্বাস মিত্র। চলুন আলাপ করি তার সঙ্গে। ম্যাম, থ্যাংক ইউ। ওয়েলকাম টু মন চায় আড্ডা। নমস্কার। আমরা যদি একটু সম্পর্ক নিয়ে একটু কথা বলি, এই এখনকার সময়ে যেটা আমরা খুব আমি শুনতে পাচ্ছি, মানে অনেকেই একটা কমন একটা প্রবলেম যেটা বলছে, সেটা হলো যে আহ, দুটো মানুষ পাশাপাশি রয়েছে, একই বাড়িতে রয়েছে, অথচ বলছে যে ঠিক মতো ঠিক মানসিক একটা দূরত্ব তাদের মধ্যে রয়েছে। মানে কোথাও গিয়ে মনের কথাগুলো ঠিক একে অপরের কাছে শেয়ার করতে পারছে না। হয়তো সেই মানুষটার সঙ্গে একসময় এতটাই ভালোবাসার সম্পর্ক, তখন সব কথা শেয়ার হচ্ছে, কিন্তু বিয়ের অনেকটা বছর পর বা সম্পর্কের অনেকটা বছর পরে কোথায় যেন কথা বলার মতো আর কিছু বিষয় নেই, যেন কোথায় গিয়ে একটা মনে হচ্ছে অনেকটা দূরে চলে গেছি মানসিকভাবে। এটা কি এখন ভীষণ কমন? কমন বলবো না, কিন্তু আপনি যেটা বললেন যে দুজন মানুষের মধ্যে থেকেও মনে হচ্ছে একা, দুজন নয়, আমি বলবো হাজারো মানুষের মধ্যে থেকেও মনে হচ্ছে একা। যেখানে কখনো আমি বাড়িতে যদি দুজনের মধ্যেও থাকছি, পাঁচজনের মধ্যেও থাকছি, খুব ক্লোজ কন্ট্যাক্টে থাকছি, আবার খুব দূরের মানুষ, মানে ট্রেনে বাসে আছি, কোনো রাস্তাঘাটে আছে যেখানে হাজারো মানুষ, সবার মধ্যে আমি নিজেকে একা মনে করছি। এটার একটা বড় কারণ এটা হতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ ভীষণ পার্সন স্পেসিফিক, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও একটা কমিউনিকেশন ল্যাক করছে। যে কমিউনিকেশনটা, যে ধরনের কমিউনিকেশন আমি আমার খুব কাছের মানুষের কাছ থেকে, আমার ক্লোজ পার্সনদের থেকে চাইছি, সেই ধরনের কমিউনিকেশনটা মিস করছে বলে আমার কোথাও গিয়ে মনে হচ্ছে আমি ভীষণ একা। এবং আরো একটা বড় জিনিস এখন দেখা যায়, সেটা হচ্ছে একাকিত্বটা কখনো কখনো আমার পার্ট অফ লাইফ হয়ে যাচ্ছে। মানে ধরুন, আহ প্রথমে আমি শুরু করেছিলাম এটা আমার ভালো লাগা থেকেই, যে আমার একা থাকতে ভীষণ ভালো লাগে, হুম। আমি একা থাকাটাকে এনজয় করি। এটা করতে করতে আমি যেটা করছিলাম, আমার খুব কাছের বন্ধু যারা রয়েছে, খুব কাছের মানুষ যারা রয়েছে, তাদেরকে আমি আস্তে আস্তে করে একটু সাইড বাই করছিলাম একটুখানি, যে না আমার একা থাকতে ভালো লাগছে। এতে কি হচ্ছিল, বন্ধুরা ফোন করছিল, কিরে বেরোবি না? না আজকে ইচ্ছে করছে না। একসাথে বসে খাবার খাওয়া, না ঠিক আছে আমি একটুখানি ঘরে বসে মোবাইল ফোন দেখতে দেখতে আমি নিজের খাবারটা খাবো। এটা করতে করতে যারা এতদিন ধরে আপনার ডাকে সাড়া দিচ্ছিল, তারা এখন আর আপনাকে ডাকছেই না। আপনার ডাকে সাড়া দেবে কি, তারা সেখানে প্রেজেন্টই নেই।
হুম, সেই কারণের জন্য আপনার কন্ট্যাক্টটা লুজ হওয়া স্টার্ট করেছে, এবং সেই কারণে একাকিত্বটা আরো বাড়ছে। মনে হচ্ছে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, আমার হুম, জন্য কারোর সময় নেই। হুম, এবং এছাড়াও বেশ কিছু মাল্টিপল রিজনস আছে তার কারণ। আমরা আজকের দিনে প্রত্যেকে ভীষণ ব্যস্ত, হুম, অনেক কাজ, মানে সকাল থেকে উঠে রাত পর্যন্ত এত রেসপন্সিবিলিটি নিয়ে আমরা থাকি যে আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না অন্য মানুষটার কথা জানার, অন্য মানুষটাকে বোঝার। তো এটা একটা মিউচুয়াল হয়ে গেছে, আমিও কাউকে বুঝতে পারছি না, কেউ আমাকে বুঝতে পারছে না। মানে প্রথম দিকে যেই স্পেসটা আমি চাইছিলাম, যেটা আমি এনজয় করছিলাম, সেটাই পরবর্তীতে আমাকে পরবর্তীতে সময় ব্যাকফায়ার করে ব্যাকফায়ার গেছে। করছে, রাইট। সেটাই যখন বন্ধুদের সঙ্গে হচ্ছে বা রিলেটিভসদের সঙ্গে হচ্ছে, সেখানেই পাশাপাশি থাকা দুটো মানুষের মধ্যেও হচ্ছে যে অফিস থেকে ফিরে আগে যেমন হতো যে দুজন মিলে কিছু সারাদিন কি হলো সেই কথাগুলো বলা, বা ডিনার টেবিলে বসে একটু কথা বলা, সেখানেও তো এখন চলে এসছে, নিজের আমি নিজের একটা আমি এই জোনে চলে জায়গাটা গেছে। আপনাকে বলি যে আমি যদি আরো একটু পেছনে চলে যাই, মানে ধরুন আমাদের মা বাবার হুম, সময় বা আমাদের মা বাবার আগের হুম, জেনারেশন যারা রয়েছে, তাদেরও কিন্তু সিচুয়েশনটা এটাই ছিল। মানে ধরুন বাবা অফিস থেকে এসেছেন বা ধরুন শ্বশুরমশাই এসেছেন কোথা থেকে, তারা শুধু নিজেদের কাজটুকু করতেন এবং নিজেদের কাজকর্ম নিয়েই, বাড়ির মহিলারা যারা ছিলেন স্পেশালি, হুম, তারা নিজের কাজকর্ম, নিজের যতটা রেসপন্সিবিলিটি রয়েছে সেগুলো নিয়েই না অনেকটা ব্যস্ত থাকতে জানতেন। হুম, এবং কোথাও গিয়ে তাদের কিন্তু, আপনি যদি খুব মাইনিউটলি ফলো করেন, তাদের কিন্তু এত এক্সপোজারও ছিল না। হুম, কোথাও গিয়ে তাদের মধ্যে এই ডেপ্রিভেশনও কাজ করতো না যে আমার তো কিছু নেই। আজকে যখন হাতে একটা মোবাইল ফোন আছে, হুম, এবং আমি দিনের শেষে হোক বা সারা দিন জুড়েই যখন দেখতে পাচ্ছি যে অন্য মানুষেরা এত কিছু করছে, আমার কাছে করার কিছু থাকছে না, তখন আমার মধ্যে একটা খারাপ লাগা থাকছে। যে টপিকটা নিয়ে কথা বলছে না, এটা নিয়ে কথা সেটা যে কথা বললে শেষ হবে না একদম এত হয়তো, কিছু মানে বলার, এত জায়গায় আমরা ধরতে একদম পারবো, এবং right, সারাদিন ধরে যেহেতু মানে আমি পেশেন্ট বলবো না, ক্লায়েন্টদেরকে হ্যাঁ, ডিল করার পরে এত কিছু উঠে আসে, হুম, মানে দিজ আর মাল্টিপল ফ্যাক্টরস, এবং প্রত্যেকটা কোথাও গিয়ে ওভারল্যাপিং, ওভারল্যাপ, একটা আরেকটার হুম, সাথে হুম, কোথাও ইন্টারকানেক্টেড। মানে মনে হচ্ছে আলাদা আলাদা হ্যাঁ, তাদের হ্যাঁ, সমস্যাগুলো কোথায় গিয়ে রাইট, রাইট, একে অপরের সঙ্গে জড়িয়েই আছে রাইট, আর কি। রাইট, রাইট। একদম তাই। এই যে এই সোশ্যাল মিডিয়ার কথাই যখন এলো, যে তখন একটা ভীষণ একটা হীনমন্যতাই বলবো, সেটা একটা তৈরি হচ্ছে, বা একটা ক্রাইসিসও তৈরি হুম, হচ্ছে, যে অন্যরা বোধহয় ভীষণ ভালো আছে, হুম, তাদের একটা খুব বেড়াতে যাওয়ার হুম, ছবি হুম, হুম, দেখলাম, তাদের একসঙ্গে ভীষণ হুম, একটা হুম, তাদের মানে প্রেমের ছবি দেখছি, হুম, বা হুম, কোনো দামি গিফট দিচ্ছে সেই হুম। ছবিগুলো দেখছি, তখন মনে হচ্ছে কোথাও আমি পিছিয়ে আছি, মানে আমার আমার লাইফে এগুলো নেই। দেখুন, মেয়েদের মধ্যে একটা জিনিস ছোটবেলা থেকে এনগ্রেভড করা হতো যে মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবে। হুম, হ্যাঁ, তো সেটা কোথাও গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটু শিথিল। মেয়েরা আজকের দিনে নিজেদের ভয়েস রেজ করতে জানে, হুম, মেয়েরা বলতে জানে যে আমার কি চাই। হুম, এই চাই শব্দটা কোথাও গিয়ে একটা সমস্যার কারণও হয়ে দাঁড়ায়, কারণ আমি যেটা প্রোভাইড করছি সেটাই তোমার পাওয়ার কথা। হুম, যখন তুমি চাই বলছো, তার মানে একটা অ্যাড অন কিছু আমাকে এফর্ট দিতে হবে তোমাকে কেটার করার জন্য। হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে হুম, রিলেশনশিপটা, মানে সারাদিন অফিস করার পরে কোথাও গিয়ে আগে যে গল্পগুজব হতো, যে শেয়ারিং গুলো হতো, হুম, সেগুলো সামহাও মিসড মিস হতে করছি। থাকছে। এটা কিন্তু হয়তো দুতরফাই হুম, হচ্ছিল। হুম, ধরুন একদিন খুব খারাপ লাগা তৈরি হয়েছে, সেই খারাপ লাগাটাকে একটু চ্যানেলাইজ করার জন্য আমি এমন কিছু কাজে নিজেকে এঙ্গেজ করেছিলাম যেগুলো আমার মধ্যে হ্যাপিনেস জেনারেট করেছে। হুম, এবার আমি কোথাও গিয়ে ওগুলো করতে একটু ভালোবাসছি, কিন্তু আমার কাছে তো টাইম খুব লিমিটেড। হুম, তা আমি অফিস থেকে আসার পরে বাড়িতে যখন সেই যেই 2 ঘন্টা 3 ঘন্টা টাইম পেতাম, হুম, যে টাইমটা আমি আমার কাছের মানুষটাকে দিতাম, সেই টাইমটা কোথাও গিয়ে ডিভাইড হয়ে যাচ্ছে। হুম, আমার তখন একটু ফেসবুক স্ক্রল করতে ভালো ভালো লাগছে, লাগছে। আমার তখন ইচ্ছে করছে যে এই জিনিসগুলো যেগুলো সারাদিন ধরে করতে পারিনি সেগুলো একটু করি। হুম, এবং এছাড়াও আরো একটা ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে যে অফিস থেকে আসার পর আমার হঠাৎ করে মনে হচ্ছে যে সারা দিনে এত হেক্টিক গেছে, আমি একটু এখন লাইট নিভিয়ে কিছুক্ষণ বসে থাকবো। হুম, এবার আপনি ধরুন যদি হোম মেকার হন, তাহলে আপনি এসে চাটা দিতে গিয়ে দেখছেন ঘরের লাইটটা অফ, হুম, তারপর সাডেনলি মনে হবে তুমি বাড়িতে এসে হঠাৎ করে লাইটটা অফ করে দিলে, হুম। আমার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে কারণ না। সে তো সারাদিন ধরে বসে আছে এই টাইমটার ইয়েস, জন্য। এবার কি হচ্ছে, এখানে একটাই মাত্র জায়গা যে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর পার্টনার।
মানে আমার সারাটা দিন কেমন গেল এটা আমার বলতে পারাটাও একটা জায়গা, যে আমাকে একটু সময় দাও, আমি আসছি আমার প্রবলেম নিয়ে তোমার কাছে। এইটা হয় না। এবং তখন কি হয়, লাইট নিভিয়ে তুমি বসে রয়েছো, তোমার কি বাড়ির জন্য কোনো রেসপন্সিবিলিটি? এটা করতে করতে সিচুয়েশন এসকেলেট করা স্টার্ট করে। এই যখনই এসকেলেট করলো, আমার আর ভাল লাগছে না বলে আপনি আমাকে বোঝার কেউ নেই, ইয়েস, আমাকে কেউ আপনি বুঝছে তখন না। চেষ্টা করছেন কি ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। এবার ওই যেই ঘরের দরজাটা আপনি বন্ধ করলেন, আপনার সব থেকে কাছে প্রথম সাথী হচ্ছে আপনার ফোন। আবার ফোনটা কাছে নিয়ে নিলেন। দূরত্ব কোথাও গিয়ে কমলো তো নাই, আরো বেড়ে গেল। আচ্ছা, এই যে দূরত্বগুলো তৈরি হচ্ছে যখন, স্পেশালি এইরকম সময়ে, যে তুমিও ফোন নিয়ে বসে আছো, আমিও ফোন নিয়ে বসে আছি, মানে আগে ছিল না, আমি এটা বলছি না, এখন কি এটার পরেই কি এইরকম যখন দূরত্বগুলো তৈরি হতে থাকে এবং একটু একটু করে যখন এরকম আম, বিষণ্ণতায় আসতে শুরু করে, সেখান থেকে কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার গুলো শুরু হয়? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আমি বলবো না, কারণ ওটা একটা টার্মিনোলজি হয়ে হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ। আমি রাদার বলবো একটা এক্সট্রা ডিপেন্ডেন্সি। আচ্ছা। মানে ধরুন যে জিনিসগুলো আমি অন্য, মানে যে জিনিসগুলো আমার ভীষণ অভিপ্রেত, যে জিনিসগুলো আমি চাইছি, সেটা ইন টার্মস অফ রিলেশনশিপ হতে পারে, ইন টার্মস অফ ফ্রম মাই পার্টনার হতে পারে, সেই জিনিসগুলো আমি আস্তে আস্তে করে নিজেকে মারছিলাম প্রতিদিন যে না, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, আমি নেগোশিয়েট করছি ওটার সাথে, চেষ্টা করছি কোপ করে নেওয়ার, যে না ঠিক আছে, দিস ইজ মাই সিচুয়েশন, দিস ইজ মাই সিচুয়েশন। খানিকটা টাইম পরে গিয়ে যদি আমি দেখতে পাই যে যে জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি চাইছি সেটা আছে আমার কাছে, মানে আমি পেতে পারি চাইলেই, তখন কি হয়, ওই জিনিসটার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়। এই আকর্ষণটাই সামহাও হয়তো দুটো মানুষকে কানেক্ট করে দেয়, যারা হয়তো এথিক্যালি কানেক্টেড নয় বলে আমরা পরবর্তীতে ডিনোট করতে পারি। এবং সেই ডিপেন্ডেন্সিটা যে সব সময় এমনটা হয় যে ইটস ভেরি ভেরি লিঙ্কড উইথ রিলেশনশিপ, ইটস নট লাইক দ্যাট। এটা অনেক সময় এরকমটা হয় যে একটু ফুরসত পেলে, আচ্ছা ঠিক আছে, একটু কথা বললাম। ইটস লাইক আ উইন্ডো। আপনি ভীষণ এক্সস্টেড, বাড়ি এলেন, ফ্রেশন আপ হলেন, ঘরের জানলাগুলো খুলে দিলেন, and the fresh air Fresh air. যে এলো, it feels like আপনার এই হলোনেসটাকে কাটালো। It's like this. এত সুন্দর করে এক্সপ্লেইন করলেন আপনি, ভীষণ মানে ভালো ভালো লাগলো, মানে যে এত সুন্দর করে এটাকে আপনি বললেন। কারণ আমরা তো ভীষণ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই কোনো একটা, যে কোনো একটা বিষয়কে, ওটাই আমরা সাধারণ মানুষরা পছন্দ করি, এটা ব্ল্যাক, এটা অ্যান্ড হোয়াইট। এবং এখন যেটা আরো বেশি সেটা হচ্ছে লেবেলাইজ করে দেওয়া, মানে তোর এইটা প্রবলেম হচ্ছে তার মানে তোর এটা আছে। এবং আমাদের এখন গুগল, চ্যাট জিপিটি, এবং তারা তো একটা করে ইনফরমেশন দিলেই বলে দিচ্ছে যে কি কি আছে। তো কোথাও গিয়ে আমাদের এটা ভয়ও আছে চাকরিটা না চলে যায় আমার। কিন্তু মানে সেখানে যে একটা থিন লাইন আছে, মানে কোনটাকে আমরা লেবেল করব, কোনটাকে করব না। কিছু কিছু জিনিস কিন্তু এভাবে আমি আপনি যেভাবে বসে কথা বলছি না, এইভাবে কথা বলেও কেটে যেতে পারে। একদম, এই কথা বলার লোকগুলোই দরকার। ইয়েস ইয়েস ইয়েস। এবং কোথায় গিয়ে কথাটা বলতে হবে সেটাও ভীষণ ইম্পর্টেন্ট। একদম। আসলে এই কথাগুলো, যেহেতু এগুলোর একটা কি বলবো, ওপেন অনেকে করতে চায় না, তো কোথায় গিয়ে আমি ওপেন আপ করব সেই জায়গাটাকে খুঁজে বার করা ভীষণভাবে দরকার। এই জন্যই আমার মনে হয় কোনো স্পেশালিস্টের কাছে গেলে সেটা অনেক বেশি সহজ হয় আর কি। এবং আমরা অনেক সময় যেটা হয় যে আপনিও ভেবে দেখতে পারবেন যে আমাদের বন্ধুদের কাছে গিয়েও তো আমরা আমাদের সমস্যার কথা বলি, তো বন্ধুরা আমাদেরকে যতটা পারে সাপোর্ট করে দেয়, যে ওর যতটা ক্ষমতা, তারপরে লোকজন আর হয়তো খবরও নেয় না এই প্রবলেমটা কি হয়েছিল। আমার মনে হয় সেই জায়গাটা যেখানে আমি আটকে গেলাম, সেই জায়গাটায় আসে হচ্ছে একজন এক্সপার্টের জায়গা, যে ঠিক আছে আপনি আমার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, আপনি আমাকে একটা ওভারঅল সাপোর্ট করে দেন, হয়তো সেখান থেকে আমার একটা বেটার লাইফ আমি যেটা ডিজার্ভ করি সেটা হয়তো আমি অ্যাচিভ করতে পারলাম। একদম। আর এখানেই যখন আপনি বলছিলেন এই কথাগুলোই, যে এক্সপার্টের কাছে যাওয়া বা এই যে গুগল থেকেই এখন সব জেনে নেওয়া, সেখানেই একটা কথায় আসি যে এখন কথা বললেই অনেক বলে আমি তো ডিপ্রেশনে ছিলাম। এই যে কথায় কথায় ডিপ্রেশন
ডিপ্রেশন হুম হুম শব্দটাকে হুম ব্যবহার করা হচ্ছে, হুম কিন্তু মন খারাপ আর ডিপ্রেশনটা যে এক হুম নয়, হুম এইটা কি করে বুঝবে? মানে কোন হুম জায়গাটাতে এলে মনে হবে না এটা শুধু হুম মন হুম খারাপ নয়, হুম এটা এবার হুম একটু থেরাপি দরকার হুম বা একটু কথা বলা দরকার হুম কারোর সাথে, হুম হুম এটা ডিপ্রেশন, এটা সেই এটা জায়গাটা। এটা একটা খুব প্রাসঙ্গিক হ্যাঁ। কথা। তার কারণ হচ্ছে যে ডিপ্রেশন শব্দটা ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট। হুম ইটস লাইক ক্লিনিক্যালি, মানে আপনি সেই যে যেটা নিয়ে আপনি ডিপ্রেশন বলছেন সেটা একটা রোগ, হুম এবং যেটার জন্য ট্রিটমেন্ট করানোর হুম দরকার হুম আছে। কিন্তু আমাদের কি সব সময় এই টিপিক্যালি ডিপ্রেশনটা হয়? হয় না। আমাদের হয়তো মন খারাপ হুম হয়, হুম মানে সেই শ্রীজাতর কবিতার যে লাইনগুলো, যে ডিপ্রেশনটা ওই টুপ টুপ করে বৃষ্টি পড়ার মতো নয়। হুম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক সময় আমাদের ছোটখাটো বিষয়ে মন খারাপ হয়ে যায়। হুম সেটা হতে পারে যে কোথা থেকে একটা রিজেকশন এলো, আমার হুম কোথা থেকে ডিসস্যাটিসফ্যাকশন এলো, কোথা থেকে হয়তো আমি এমন কিছু নেগেটিভিটি পারসিভ করলাম যেটাতে আমি ভীষণ আফেক্টেড হয়েছি। হুম এটা কিন্তু সময়ের সাথে সাথে হিল করে যায়। হুম আপনি যদি নিজে, মানে আপনার যদি ইন্ট্রোস্পেকশন থাকে, আপনি যদি নিজের অন্তর্দর্শন করতে পারেন, আপনার মধ্যে যদি সেই ইনসাইট থাকে, আপনি কোথাও কিন্তু নিজেকে এই পরিস্থিতি থেকে বার করে নিয়ে আসতে পারবেন। কিন্তু যদি আপনি দেখছেন যে 6 মাস হয়ে গেল, আপনি এটা থেকে কিছুতেই বেরোতে বেরোতে পারছি পারছেন না। না, কোথাও গিয়ে পিঠটা দেয়ালে ঠেকে গেছে, আপনি মনে করছেন যে এটা থেকে বেরোনোর একমাত্র পথ হতে পারে আমি যদি পৃথিবীতে না থাকি, হুম এটা অ্যালার্মিং। হুম এই অ্যালার্মটাকে বোঝার ভীষণ দরকার, হুম এবং এই অ্যাওয়ারনেস গুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট এই কারণের জন্য, কারণ কিছু মানুষ এই অ্যালার্মটা বুঝতে পারে না। হুম আর যেই বুঝতে পারে না, এমন একটা স্টেপ নিয়ে ফেলেন, যে স্টেপটা হয়তো কিছু মানুষকে এমন কিছু কাজ করিয়ে দেয় যেটা আহ, মানে জীবনের চরমতম ঘটনা হয়ে দাঁড়ায়। আমার মনে হয় এটা চারপাশে যে মানুষগুলো রয়েছে, কাছের মানুষরা, তারা যদি এটা উপলব্ধি করতে পারেন বা বুঝতে ওই পারেন। আবারও আমরা আবার হ্যাঁ, লিঙ্ক হ্যাঁ, করে ওই চলে যে এলাম একসঙ্গে। যে এই যে আমাদের হ্যাঁ, কথা বলার রাইট। ট্রান্সপারেন্সি হুম রিকোয়ার্ড, এই ট্রান্সপারেন্সিটা সব জায়গাতে রিকোয়ার্ড। ইচ এনি রিলেশনশিপ ট্রান্সপারেন্সি দরকার। হুম কারণ আপনি যে কথাটা বলছেন আর আমি যে কথাটা বলছি, দুজন দুজনের কথাটা বুঝতে পারছে কিনা। মানে এখানে কমিউনিকেশনের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশন। হুম আমি যেটা বলবো আপনি সেটাই বুঝবেন, আপনি যেটা বলছেন সেটাই আমি বুঝবো, হুম এর মাঝখানে আর কিছু নেই। ওই গ্যাপটাই হয়ে যায় ইয়েস, কমিউনিকেশনে। ইয়েস। হ্যাঁ, ইভেন রিলেশনেও কিন্তু যে কোনো ভুল বোঝাবুঝি শুরুটা কিন্তু এইভাবেই হয় অনেক সময়, যে কমিউনিকেট করলাম কিন্তু তার কাছে সেই বার্তাটা পৌঁছলো না। এবং আরো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিলেশনশিপে লোকজন এটা মানে ধরে নেয় কোট আনকোট, যে তুমি আমায় বোঝো। হুম এই তুমি আমায় বোঝোটা কোথাও গিয়ে বাড়াবাড়ি হয়ে যায় মাইন্ড রিডিং এ। হুম আমি মনে করি আমার পার্টনার আমার মনটা পড়তে পারে, হুম সত্যি এটা সম্ভব নয়। মানে আমি বলবো না, কিন্তু আমি কি ইয়েস, ভাবছি সে ইয়েস। বুঝবে। আমি কোন গিফটটা চাইছি ও বুঝে ঠিক সেই গিফটটাই নিয়ে আসবে। এটা যদি গিফট অব্দি থাকে ঠিক আছে, কিন্তু এটা যখনই এমন একটা জায়গায় চলে যাবে যে বুঝতে পারছে না বলে, মানে আমি এতটা আফেক্টেড হব, আমার হুম, মনে হবে যে ডাইভোর্স করা ছাড়া আর এই সম্পর্কে কিছু কিছু নেই। নেই, এই তো সম্পর্কটাকে রাখাই তখন যাচ্ছে মানে না। সম্পর্কটা আমাকে যে কোনো ভাবে ভেঙে ফেলতে হবে, হুম, এটা সমস্যা। এবার হ্যাঁ, আপনি একটা জিনিস রোজ বলছেন কিন্তু পাচ্ছেন না, কোনো এফর্ট দেখতে পাচ্ছেন না, কোথাও গিয়ে মনে করছেন যে আমি এখানে আছি, আমার ওর্থ ভ্যালুটা কমে যাচ্ছে, হুম, তখন এটা আপনাকে বলতে হবে যে না, উই হ্যাভ টু সেট, আমাদের নিজেদের মধ্যে কথা বলতেই হবে। হুম, এবং আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের কাছে সুযোগ আছে যে তারা নিজেদের মতো করে বাঁচতে পারে। হুম, এই যে আমরা দুটি মানুষ একসাথে বাঁচবো, এর কারণ কি কি হতে পারে, এটা দুজনের কাছে ক্লিয়ার হতে হবে। মানে সারা পৃথিবীর এত মানুষকে বাদ দিয়ে আমি আর তুমি একসাথে বাঁচবো হুম। কেন? এই কারণটা হয়তো অনেক কাপলস এর মধ্যে আহ, হয়তো ডিফাইন্ড নয় সেই ক্ষেত্রে। আর সেক্ষেত্রেও কোনো যদি রিলেশনটা ওরকম টক্সিক জায়গায় পৌঁছে যায়, সেখানে সেই রিলেশনটাকে জোর করে টেনে নিয়ে গিয়েই বা মানে দুজনের জন্য কতটা ভালো হচ্ছে সেটাই। আর এখানে এই যে
এই যে বলতে হবে, হুম, বুঝতে হবে, কথাটা থেকে আরেকটা কথা এলো, যে না বলতে পারাটা। হুম, হুম, আমাদের মেয়েদের তো ছোটবেলা থেকেই শিখিয়ে দেওয়া হুম, হয় যে অ্যাডজাস্ট করতে হবে, হুম, হ্যাঁ, তোমাকে সবাইকে আগে দেখে তোমারটা পরে দেখো। হুম, হুম, সে খাওয়ার ব্যাপারে হোক বা বাড়ির যে হুম, কোনো হুম, কাজের ব্যাপারেই হোক না কেন, এইটা কোথায় করতে করতে অ্যাডজাস্ট করতে করতে হুম, তারা সবাইকে খুশি করতে গিয়ে কি না বলতে ভুলে যায়, হুম, এবং কোথায় গিয়ে থামতে হবে, এবং সেটা হ্যাঁ, কখনো কখনো গিয়ে এক্সট্রিম জায়গায় বার্ন হুম, আউট হয়ে যায়, যে হুম, আমি খুব ক্লান্ত, আমাকে হুম, কেউ বুঝছে না, হুম, নানা রকমের তখন হুম, তাদের হুম, অভিযোগ হুম, শুরু হয়ে হুম। যায় আর কি। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে না বলতে পারাটা কখনো কখনো একটা জায়গায় এসে দাঁড়ায় যে আপনি হয়তো অতটা এক্সপ্লিসিটলি না করতে পারছেন না, হুম কারণ সিচুয়েশনের ডিমান্ডই এমন রয়েছে যেখানে আপনি এক্সপ্লিসিটলি বলতে পারছেন হুম না, বাট আপনি করবেনও না। আপনার হুম এথিক্যালি মনে হচ্ছে যে না এটা করব না, বা কোথাও গিয়ে আপনার মনে হচ্ছে না রিজনেবল নয়, আমি করব না, হুম সেটা আপনার যাই রিজন হোক না কেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে একমাত্র জায়গা, এবং কোথাও গিয়ে আমার নিজেকেও ভ্যালু দিতে হবে, যে হুম আমার কথাটা যদি আমি কাউকে না বুঝিয়ে উঠতে পারি, তাহলে আমার জন্য স্ট্যান্ডটা কে নেবে? হুম আমার জন্য স্ট্যান্ড তো আমাকেই নিতে হবে। হুম এবার আমি কতটা কম্প্রোমাইজ করতে পারি, এই পুশ অ্যান্ড পুলটাও আমার হাতে রাখতে হবে, হুম যে আমি খুব কতটা ইম্পর্টেন্ট। নিজেকে নিয়ে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত গেলে আমার কোনো ক্ষতি নেই, এর পরে গেলে কোথাও গিয়ে আমি হয়তো নিজেকেই অ্যাকসেপ্ট করতে পারবো না আর, সেই জায়গায় স্টপ বলা, দাঁড়িয়ে যাওয়া, এটা করাটা খুব করে মানে ইম্পর্টেন্ট। এই নিজের লিমিটেশনটা, ইয়েস, ওইটাকে বোঝাটা ভীষণ ভাবে ভীষণ জরুরি। ভীষণ ভাবে, ভীষণ। ভীষণ ভাবে এবং জরুরি। আপনি যেটা আমার ইন্ট্রোডাকশনে বললেন যে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা, এটা আমি বলবো উল্টোটাই, মানে তারা আমার খেয়াল রাখেন, আর তারা আমার বাচ্চাটার খেয়াল রাখেন। আমি কোথাও গিয়ে কতটা ওনাদের জন্য করতে পারি, মানে ফিজিক্যালি করতে, ইমোশনালি হয়তো খানিকটা, কিন্তু ফিজিক্যালি কতটা করতে পারি সেটা হয়তো আমার পক্ষে, এবং অনেক হয়তো আজকের দিনে দাঁড়িয়ে যারা ওয়ার্কিং ওমেন্স আছেন তাদের অনেকের পক্ষেই হয়তো সম্ভব হয়ে ওঠে না। হুম তো নার্চারেন্সটা আমরা ওখান থেকে পাই, হুম এবং হুম। ওনারা আছেন বলেই হয়তো আমরা বাইরে বেরিয়ে এই জায়গাটা, মানে ছোট বাচ্চা বাড়িতে থাকা সত্ত্বেও বাড়ি থেকে আর সেটা বেরিয়ে অনেক কাজ নিশ্চিন্তেও করতে পারি। বেরোনো যায়, Yes. মানে একদম আননোন কারো কাছে বাচ্চাকে রেখে যাওয়ার থেকে বাড়িতে যখন এরকম বড়রা থাকেন হ্যাঁ, সেখানে হ্যাঁ, নিয়ে গেলে নিজেও একটা নিশ্চিন্তেও থাকা যায়, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, ঠিকঠাক রাইট, আছে আর রাইট। কি। হ্যাঁ, তো সত্যি লাকি মানে এরকম। হ্যাঁ, আমার আমার মনে হয় এই যে রিলেশনের এই যে হুম, বন্ডিংটা, হুম, এটাও বোধহয় এটাও কিন্তু দুজনের জন্য, হুম, দুজনের ওপরে এটা নির্ভর করে। হুম, যে কোনো রিলেশন, হুম, সেটা যে কোনো ক্ষেত্রে হুম, রিলেশন হতে হুম, পারে, যে দুটো মানুষ মানে হুম। তাদের কাপলি হতে হবে তার কোনো মানে একটা নেই, একটা সবারই জিনিস, মধ্যেই। একদম একদম, হুম আমি একটা জিনিস আমি ফিল করি, সেটা হচ্ছে যে আমার আর আমার মায়ের মধ্যে কি কখনো ঝগড়া হয়নি? হুম বহুদিন হয়েছে আমি বাড়ি ফিরিনি, মামা বাড়ি গিয়ে থেকেছি, যে না মাকে নেওয়া যাচ্ছে না, হুম কিন্তু আমি তো তার মানে, শি ইজ মাই বায়োলজিক্যাল পেরেন্ট, হুম। তাহলে শাশুড়ি মার সাথে ঝগড়া হতে হ্যাঁ, পারে না? সেটাই। এবার একটা জিনিস হয় যেটার জন্য প্রবলেমটা ক্রিয়েট হয় বলে আমার মনে হয়, সেটা হচ্ছে স্পেসটা সামহাও হারিয়ে যায়। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের একটা স্পেস ভ্যালু হুম আছে। স্পেস ভ্যালু ইন সেন্স হচ্ছে যে আমার একটা জিনিস করতে এখন ভালো লাগছে, আমার ওটা করার জন্য একটা জায়গা দরকার। হুম এবার আমরা সবাই দু কামরার ফ্ল্যাটে থাকি হয়তো হুম শহরে, যারা বাড়িতে থাকেন, মফস্বল হুম এরিয়াতে থাকেন, তাদের ক্ষেত্রে হয়তো স্পেসটা তারা খানিকটা হুম পায়। আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, যদি আমরা ইনলস বা কারোর সাথে থাকি, সেক্ষেত্রে আমাদেরকে ওই জায়গাটা কোথাও গিয়ে তাদের সাথে স্পেসটাকে ভাগ শেয়ার করে করতে নিতে হয়। হচ্ছে। হ্যাঁ। এবং সেখানে ধরুন রাত্রে আম, হঠাৎ করে রাত্রি 9:30টার সময় আমার মনে হচ্ছে যে আমি আমার দুটো বন্ধু যারা উইকেন্ডে অ্যাভেলেবেল আছেন তাদের সাথে বসে একটু রাতে গল্প করব। হুম, আর সেই সময় আমার শ্বশুরমশাইয়ের ভীষণ শরীরটা খারাপ লাগছে, ওনার মনে হচ্ছে ওনার এখন পিস চাই। একদম। উনিও ভুল নন, আমিও ভুল নই, বাট আমাদের স্পেসটা হুম, শেয়ার্ড। এই জায়গাগুলোতেই হয়ে যায় আসল সমস্যার জায়গা। একদম। এবং যতক্ষণ না আমরা মিউচুয়ালি জায়গাটাতে আসতে পারি, ততক্ষণ কোথাও গিয়ে হয়তো আমাদের মধ্যে এটা মনে হয় যে না, এটা টক্সিক হয়ে যাচ্ছে, আমি পারছি না, আমাকে কেউ আটকে দিচ্ছে, বাধা দিচ্ছে। ওটা অনেক সময় হয়তো প্রবলেম ক্রিয়েট করে। হুম। ওই যে ঘুরে ফিরে কিন্তু আবার ওখানে এলাম, ওই যে মিউচুয়াল ইয়েস, আন্ডারস্ট্যান্ডিং, ইয়েস, দুজনেই দুজনকে বোঝা, ইয়েস। হ্যাঁ, যে কোনো রিলেশনে। আপনি একটা জিনিস দেখুন না, কলকাতা শহরে এত ফ্ল্যাট, হুম যেদিকেই তাকাবেন দেখবেন যে কনস্ট্রাকশন হচ্ছে। হুম
এবং যখনই তৈরি হয়ে যাচ্ছে ফ্ল্যাটস গুলো, কোনো ফ্ল্যাট কি ফাঁকা আছে? না। কোথায় গিয়ে ডায়নামিক্সটা চেঞ্জ হচ্ছে? আগে একটা বাড়িতে 10 জন থাকতো, এখন একটা বাড়িতে 2 জন থাকে। বা উল্টো বলতে পারি, কিছুদিন পরে এরকমই হচ্ছে যে 10টা বাড়িতে একটা একটা করে লোক থাকবে। মানে দেখুন না, এরকমই। এবং সবাই চেষ্টা করছে যাতে, এবং বাড়ি এখন লোকজনের কাছে লায়াবিলিটিস হয়ে যাচ্ছে। বাড়ি আগে আনন্দের জায়গা ছিল, আমি বাড়িটাকে সুন্দর করে সাজাবো, কিন্তু হুম। আজকাল লোকজন চাচ্ছে একটু কোজি জায়গা, হুম। যেখানে অল্প একটু জায়গার মধ্যে, কারণ মানুষের অত সময় নেই। হুম। মানে আমি আমার মাকে বলি শুনতে, এই এত মেডেল এত কিছু, এবার এগুলো কি করবো বলতো, তোদের তো বিয়ে হয়ে গেছে। হুম। মানে মায়ের কাছে ওটা মোছা, পরিষ্কার ওটা করা, একটা রাখা, বিশাল কাজ। ওটা একটা বড় কাজ হয়ে হুম। দাঁড়িয়েছে। ইভেন তো বড় সেই, বাড়িও তাই, মেনটেন করাটাও তো তাই কতটা লোকজন সময় লাগছে। প্রমোটিং এ দিয়ে দিচ্ছে, হ্যাঁ। বলছে না বাবা আমাকে একটা ছোট ছোট জায়গা দাও, জায়গা বাকিটা তোমরা তোমরা বুঝে রাখো। নাও। একদম তাই। এই এই জন্যই এখান থেকেও ওই লোনলিনেসটা এইভাবেও রাইট, আসছে রাইট। আর কি। বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে বাচ্চারা যখন বড় হয়ে চলে যাচ্ছে, তখন এবং সেই তো। এটা, এই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে আপব্রিঙ্গিং। হুম। আগে বাড়িতে যখন আমরা বড় হয়েছি বা হয়েছে মানুষজন বড়, তখন তারা একসাথে অনেকগুলো মানুষের সাথে বড় হয়েছে। হুম। তারা জানতো কাকাই কিভাবে কথা বলে, সে জানতো কাকিমার রিয়াকশন কি, সে জানতো বোনদের সাথে কিভাবে থাকতে হয়, সে জানতো একটা জিনিস পেলে সেটাকে কি করে ভাগ করে সেটা নিতে করতে হয়। এবং একসাথে থাকার মধ্যে একটা বড় শিক্ষা হচ্ছে ওই মানিয়ে নেওয়া হুম। এবং অ্যাকসেপ্টেন্স, যেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা বাড়িতে একটি 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 করে হুম। বাচ্চা, এবং তারা দুজনের সাথে বড় হয়। আপনি আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো র্যান্ডম একটি রাস্তায় বাচ্চা, বা কোনো পার্কে একটি বাচ্চা, কোনো সোশ্যাল গ্যাদারিং এ কোনো বাচ্চা এসছে, ছোট বাচ্চা, তার কাছে গিয়ে একটু হাত দিয়ে দেখুন তো, সে আপনার থেকে ছুটে পালিয়ে যাবে, কারণ ও ফ্যামিলিয়ার নয়। ও ওই দুটো মানুষ, তিনটে মানুষকে দেখেই দেখেই বড় বড় হচ্ছে, হচ্ছে। ওর কাছে প্রত্যেকটা মানুষ স্ট্রেঞ্জার। হুম। এবং সেই জায়গা থেকে আমরা দেখুন অলরেডি আইসোলেটেড হয়ে আছি, এবং এটা মানে শুরুটাই হচ্ছে। পরবর্তীতে আরো ডেভেলপ করছে। তার কারণই একটা যে, আমি যখন আরেকটু বড় জায়গাতে এক্সপোজড হচ্ছি, সেই জায়গাতে গিয়েও কিন্তু আমার কি হচ্ছে, আমি বন্ধু বানিয়ে উঠতে পারছি না, হুম। আমি কাউকে ট্রাস্ট করতে পারছি না। আরো একটা বড় বিষয় এখানে, মানে এখানে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, সেটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু আমরা ছোট পরিবারে বড় হচ্ছি, মা বাবাকে দেখছি, আমার মা বাবা যদি বাড়িতে অসম্ভব ঝগড়া অশান্তি করেন, আমি সেটা দেখে বড় হচ্ছি। আমার মা প্রতিদিন এসে তার স্ট্রেস বাবার উপরে ফেলে, বাবা তারটা এসে মায়ের উপরে ফেলে, এবং আমি কোথাও দেখছি যে বাবা আর মা প্রতিদিন এমন কিছু কথা মুখে আওড়াচ্ছেন, যেখান থেকে হয়তো মানুষের ওপর বিশ্বাস করাটা একটা দায় হয়ে দাঁড়াচ্ছে। হুম। আমি আস্তে আস্তে করে চেষ্টা করব, না বাবা, এটা একটা হ্যাজার্ড, আমি একা থাকি। মানুষ অলরেডি নিজেকে কোথাও গিয়ে একা করে করে ফেলছে। ফেলছে। আমরা যখন বাচ্চাদের কথাই বলছি, সেখানেই একটা কথা ভীষণ জানতে ইচ্ছে করছে যে পোস্ট প্রেগনেন্সি ভীষণ প্রবলেম হয় অনেকেরই। এ সময় কিছু হরমোনাল চেঞ্জেস হয়। অনেকেই দেখি ওই সময় ভীষণ অনেক রকমের সমস্যার মধ্যে দিয়ে যায় ওই সময়, ওই পুরো জার্নিটাতে। ওটা থেকে মানে কিভাবে কোপ আপ করবে, মানে হুম। কিভাবে? পোস্ট প্রেগনেন্সি থেকেও, মানে পোস্টপার্টাম তো এখন একটা খুব, আবার হুম। তার সাথে সেই শব্দটা ডিপ্রেশন। হ্যাঁ। মানে লোকজন তো এরকমই প্রশ্ন করে ফেলছে, তোর কি পোস্টপার্টাম ডিপ্রেশন ডিপ্রেশন হচ্ছে, হচ্ছে? হ্যাঁ, খুব কমনের এবং হয়েছে তার এটা। উত্তরে বলছে, তাহলে কি আমার ওষুধ খেতে হবে? এবং আর সত্যি বিষয়টা সেটা নয় অ্যাকচুয়ালি। কনসিভ করতে পারাটা এখন মানে প্রত্যেকটা মানুষের কাছেই তো একটা আশীর্বাদ। হুম। এবার যদি কনসিভ করার রিলেটেড কারোর কাছে যদি কোনো ট্রমা থাকে, সেই সমস্ত মানুষদের কাছে কনসিভ করার পরে পুরো যে প্রেগনেন্সি পিরিয়ডটা থাকে, তারা একটা ভালনারেবল স্টেজের মধ্যে দিয়ে যায়, এবং কোথাও গিয়ে তাদের মাইন্ডসেট এটা হতে থাকে যে একটা ভয়, যে সবটা ঠিক থাকবে তো, সবটা ঠিক করে হবে তো। এবার যেই বাচ্চাটা চলে এলো তাদের কাছে, তাদের তো খানিকটা রিলিফ, হুম। কিন্তু বাচ্চাটাকে এবার কি করে সামলাবে, নিজে আমি কতটা কেপেবল সেটা করার জন্য, আমি কতটা আমার আশপাশে যে মানুষগুলো আছে তাদের থেকে হেল্প পেতে পারি,
আমার কি কি রিসোর্স আছে যেটা দিয়ে আমি বাচ্চাটাকে নার্চার করতে পারি, এই প্রচুর প্রশ্ন আমার নিজের মনের মধ্যে চলতে থাকে। এবং সেখান থেকে একটা একটা কোথাও স্ট্রেস। গিয়ে সেলফ ডাউট তৈরি হতে থাকে। ইয়েস, অফকোর্স রিলেটেড টু স্ট্রেস, সেখান থেকে স্ট্রেস হচ্ছে আমার। এবং বাচ্চা আসাটা আমার কাছে একটা ডিউটি এবং প্রায়োরিটি। তার সাথে যেটা হচ্ছে, আমার যে লাইফস্টাইলটা আছে বা যেটা ছিল সেটা কোথাও গিয়ে ডিসরাপ্ট হচ্ছে, কারণ রাত্রিবেলা আমার ঘুম হচ্ছে না ঠিক করে। তার মধ্যে আমি ব্রেস্ট ফিডিং হয়তো হতে পারি, মানে যেটা জেনারেলি 6 মান্থ বাচ্চাকে বলে যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এ রাখার জন্য। তো আমি হয়তো ব্রেস্ট ফিডিং, সেখান থেকে আমার একটা জায়গা থাকে যে বাচ্চাটা ঠিক করে খাবার পাচ্ছে তো, আমি পারবো তো ওর পুরোটা দিতে। এবং এই ডিপ্রেশন হোক বা পোস্টপার্টাম যে চেঞ্জেস গুলো হোক, সেগুলোর একমাত্র রেমেডি, যদি না সেটা ক্লিনিক্যালি খুব সিগনিফিকেন্ট হয়, একটাই মাত্র রেমেডি হচ্ছে পার্টনারের পাশে থাকা। এবং পার্টনারের সাথে সাথে যদি এক্সটেন্ডেড ফ্যামিলি সেই সাহায্যটা করতে পারে। আমরা অনেক সময় দেখি যে বাচ্চা হয়ে আসার পরে প্রত্যেকের মতামত দেওয়া শুরু করে। এবং যেহেতু বাচ্চাটা বাড়ির প্রত্যেকটা সদস্যের কাছে খুব খুব করে আনন্দের, তো সবাই চেষ্টা করে একটা করে সাজেশন তাদেরকে দেওয়ার জন্য। এবার মা তো কনফিউজড কোনটা করবে। তো আমার সময় আমার ডাক্তারবাবু বলেছিলেন যে মা হচ্ছে বেস্ট জাজ, কারণ প্রত্যেকটা বাচ্চা ইউনিক। তোমার বাচ্চার জন্য কোন জায়গাটা ভালো, কোনটা ভুল, প্রত্যেকটা মানুষই করবে, কারণ তুমি নতুন মা। তো ভুল হতেই পারে, কিন্তু সেটা আমরা রেকটিফাইও করব। সবার কথা শুনবে, ইটস লাইক উইন্ডো শপিং, কিন্তু করবে সেটাই যেটা তোমার বলে মনে হয়। কারণ মাই হলো তার বাচ্চাকে সবচাইতে ভালো বোঝে। এবং ওই যে কান্নাটা, একটা বাচ্চার তো কমিউনিকেশন শুধু কান্নাই। সেই কান্নাটা শুনে মা বুঝতে পারে যে কোনটা খাওয়ার জন্য কান্না, কোনটা তার পেট ব্যথায় কান্না, কোনটা সে হিসু করে ফেলেছে, তার ভেজা ভেজা লাগছে লাগছে তাই তাই জন্য কান্না। কান্না। তো এই যে ডিফারেন্সিয়েট করাটা, এটাও কিন্তু মা সেন্স করতে পারে। এবং সেটা যদি মা ঘুমের মধ্যেও থাকে, তাও মা এটা সেন্স করতে পারে। হয়তো এটাই নারীর টান, তাই না? একদম একদম, সেখান থেকেই তো মার সন্তানের যে হ্যাঁ, হ্যাঁ, রিলেশনটা, হ্যাঁ। সেই এবং এই রিলেশনটা ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আরেকটা জিনিসও বলবো, সেটা হচ্ছে এই জেনারেশন ভীষণ লাকি। তার কারণ হচ্ছে এখন পার্টনার্সরা ভীষণ হেল্পফুল। একদম মানে একদম। আমি আমার আশেপাশে, আমার যেহেতু নিজের একটি বাচ্চা আছে, এবং তার সাথে আমি আশেপাশে যাদেরকে দেখছি, দের ফাদার আর ভেরি অ্যাক্টিভ। মানে ইটস লাইক মা একটা কিছু করছে, চট করে বাচ্চাটাকে খাইয়ে দিল। ইটস লাইক ভীষণ মানে দে আর ইগার টু ডু দ্য থিংস, মানে আমাকে এই কাজটা করতে মানে হবে। এনজয় করছে তারা। ইয়েস, মানে আমিও এটা দেখছি ভীষণ ভাবে। ইভেন রাত জাগাটা যখন একদম বেবি বাড়িতে আসছে, তখন তো রাতে জেগে থাকার একটা ব্যাপার থাকে, সেটা ওরা অল্টারনেটিভ করছে, মানে আজ রাতে তো তুমি, কাল আমি, মানে এটাও একটা ব্যালেন্স করে করছে। মানে এই জিনিসটা আগে কিন্তু অনেকটা জায়গা থেকে, মানে বাবা মানে হচ্ছে কোলে নিয়ে একটু ঘোরাবে, আর একটা জিনিস হয় না, কাঁদলেই বাচ্চা মায়ের কাছে দিয়ে দিতে হবে। এটা কিন্তু নয়। আজকের দিনে দাঁড়িয়ে পার্টনার আরেকজনকে বলছে যে না ঠিক আছে, তুমি এখন ঘুমাও, আমি দেখছি। দেখছি তুমি সারাদিন অনেক হয়েছে তোমার, আজকে তুমি মানে পুরোটাই মায়ের দায়িত্ব নয় যে একটা বাচ্চাকে মানুষ করবে মানে মা, আর বাইরের কাজ করবে মানে বাবা। আসলে এই পুরো কনসেপ্টটাই তো চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ মাও বাইরে যাচ্ছে, কারণ সবাই। পেরেন্টিংটা কো পেরেন্টিং। হুম হুম আপনি যতক্ষণ না পর্যন্ত পার্ট অফ দিস হতে পারছেন, আমার তো মনে হয় কোথাও গিয়ে এই অপরচুনিটিটা আমার মিস হয়ে যাচ্ছে আমার। এবং যারা, আমি যে কাপলসের সাথে কথা বলেছি যারা এই কো পেরেন্টিংটা বিলিভ করে, তাদের মধ্যে কিন্তু ইকুয়েশন বন্ড দুটোই আফটার বেবি অনেক স্ট্রং হয়ে গেছে। মানে সেই জায়গা থেকে বন্ধুত্ব বলুন, ট্রাস্ট বলুন, ইকুয়েশন বলুন, সেগুলো প্রত্যেকটা ডেভেলপ করেছে। কারণ তারা বুঝেছে যে যেখানে পাশে থাকার দরকার, সেখানে কিভাবে পাশে থাকা যায়। আগের যে কনসেপ্টটা ছিল যে বাচ্চা হয়ে যাওয়ার পর ফিজিক্যাল ইন্টিমেসির জায়গাটা সামহাও, সেটা কিন্তু আজকে বোথ ওয়েতে কমপ্লিমেন্টেড। মানে ঠিক আছে, উই আর সামহাও, মানে আমরা কোথাও গিয়ে মিউচুয়ালি জায়গাটাতে এগ্রি করছি যে না, এটা এখন আমাদের জন্য আপাতত কিছুদিনের জন্য একটা মানে প্রায়োরিটির জায়গা নয়, এখন আমাদের কাছে প্রায়োরিটি বাচ্চাটাই হচ্ছে এটা প্রায়োরিটি। এবং সেটাতেই হয়তো দুজনেই এগ্রিও করছে কোথাও গিয়ে। একদম। আর এই ডিসিশনটাও তো দুজনের নেওয়া,
যে একেবারে। একটা বেবিকে আনছি, সেই ডিসিশনটাও দুজন মিলেই এবং নেওয়া। সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক কাপলস আজকের দিনে মানে দুজন দুজনের জায়গাটাকে শেয়ার করবে না বলে অনেকে ডিসিশন নিচ্ছেও যে বাচ্চা নেবে না। সেটাও তাদের একটা কনসিয়াস ডিসিশন, সেখানে কোনো হুম। ভুল কিছু নেই। মানে ঠিক ভুলের একদম, মাপকাঠিতে এগুলো আমরা মাপতে একদম। পারবো না। যেটা আগে ছিল একটা ফ্যামিলি প্রেশার, ইয়েস, ইয়েস। মানে তোমার 3-4 বছর বিয়ে হয়েছে, তোমার এখন বেবি নিতে হবে, এটা বাড়ির লোকরা ঠিক একদম, করে দিতেন। একদম। এখন যে এইভাবে বলতে পারছে হুম। যে না, ঠিক আছে, না। এটা আমাদের এবং ডিসিশন। উইথ দ্য সাপোর্ট অফ পার্টনার। হুম। প্রবলেমটা কোথায় হয়, যেখানে গিয়ে পার্টনার আর এগ্রি করতে পারে না। হুম। কারণ প্রথমে যখন বিয়ের আগে পর্যন্ত ডিসিশন এটা হয়নি যে আমরা বাচ্চা নেব না, আমরা কখনো ওপেনলি এটা নিয়ে কথাও বলিনি। হুম। সাডেনলি বিয়ে হয়ে যাওয়ার পর কিছু বছর বাদে আমার মধ্যে একটা ক্রেভিংস হওয়া স্টার্ট করছে যে আই ওয়ান্ট বেবি, বাট আমার পার্টনার চাইছে না হুম। সেটা। এবং অনেকবার অনেক কথা অনেক কনভারসেশন, কোনো কিছুর পরে আমার পার্টনার চাইছে না। হুম। তখন কি করবে? এসেই প্রথম প্রশ্ন করে তাহলে কি আমরা অ্যাপার্ট হয়ে যাব? হুম। সবসময় সেটা সলিউশন নয়। কারণ যে মানুষটা আপনাকে ভালোবাসছে, সে আপনার থট, আপনার প্রেফারেন্স এগুলোকেও ভালোবাসছে। হুম। কোনোদিন আপনি সেভাবে তার সাথে কথা বলেননি বলে আপনি এতটাই আফেক্টেড হয়ে গেছেন, এতটাই আপনার মধ্যে খারাপ লাগা তৈরি হয়েছে, আপনি ইনিশিয়েট করেননি কখনো কনভারসেশন। হুম। ওটাকে ইনিশিয়েট করুন। হতে পারে কিছুদিনের মধ্যে বদল আসতেই পারে। এই রিলেশনের কথাই যখন এলো, কারণ এখন অনেক রিলেশন তো লং হুম, ডিস্টেন্স হুম, রিলেশনও হচ্ছে না, যে এতটাই দূরে থাকছে যে ওরা ওইভাবেই ডিসিশন হুম, নিচ্ছে যে আমাদের হুম, এখন বেবির দরকার নেই, হুম, আমরা কেরিয়ারে ফোকাস হুম, করি, বা যে হুম, নিজের নিজের মতো করে। হুম। তো অনেকগুলো মানে চেঞ্জেস এসেছে আর কি, একদম, একদম। যেটা মানে আজ থেকে 10 বছর হুম, আগের হুম, সঙ্গে হুম। এখন মেলানো যাচ্ছে আমি না। আপনাকে একটা ছোট্ট স্টোরি বলি। আমার হসপিটালের একজন নার্স, ওনার বাড়ি বাঁকুড়াতে। উনি চাকরি করতেন বাঁকুড়ার একটি ছোট নার্সিং হোমে, কিন্তু ওনার স্বপ্ন ছিল নার্সিং পড়ে একটা বড় হসপিটালে চাকরি করবেন। ইন দ্য মিন টাইম ওনার বাচ্চা হয়ে যান, তো উনি কাজ থেকে ব্রেক নিয়ে বাচ্চাটাকে দেখেন। ওনার বর ওই বাঁকুড়া অঞ্চলের কোনো একটা স্কুলে চাকরি করেন। এবার বাচ্চাটার এখন বয়স হচ্ছে 3 বছর, উনি এতদিন বাড়িতেই ছিলেন। সাডেনলি বন্ধুদের সাথে কোনো কমিউনিকেশন বা কিছু হওয়াতে কলকাতা শহরে একটি বড় হসপিটালে ওনার একটা চাকরির অপরচুনিটি হুম। আসে। তো সেটা হাজবেন্ডকে খুব দুঃখ করেই বলেন যে আমি না একটা খুব ভালো চাকরির অফার পেয়েছিলাম, কিন্তু কি করে যাব, তাই হুম। আমি না করে দিয়েছি। তো হাজবেন্ড তখন সাথে সাথে বলে, তুমি আমাকে না করার আগে একবারও জানালে না? তখন ও বলছে যে আর তোমাকে জানিয়ে কি করবো, আমি হুম। কি করে যাব? তখন বলছে, সে আমি দেখবো তুমি কি করে যাবে। এবং এই এই ঘটনাটা যখন দিদি বলছেন আমাকে, তখন কাঁদছেন ঝরঝর করে। কারণ উনি সারাটা সপ্তাহ কলকাতা শহরে একটা জায়গায় থেকে চাকরিটা করেন, করে উইকেন্ডে উনি বাড়ি যান। হুম। এবং শনিবার দিন বাড়ি যান, শনিবার রবিবারটা থেকে সোমবার দিন সকালবেলা আবার চলে আসেন কলকাতায় এবং চাকরিটা করেন। এবং ওনার মধ্যে এক ফোঁটা ক্লান্তি নেই। কারণ ওই যে ওনার পার্টনারের সাপোর্ট, সাপোর্ট। যে সারাটা সপ্তাহ বাচ্চা দেখার দায়িত্ব আমার, তুমি নিশ্চিন্তে চাকরি করো, তুমি 2টো দিন এসো, আমাদের তাতেই হবে। কতটা বড় সাপোর্ট! এবং সত্যি মানে আমরা তো সবসময় সমস্যা নিয়ে কথা বলি, আমার এগুলো নিয়ে কথা বলতে বেশি ভালো লাগে। কারণ আমার মনে হয় নেগেটিভিটি কে যদি সত্যি সরাতে পারে কিছু, সেটা পজিটিভিটি। যত পজিটিভ কথা বলবো, যত পজিটিভ স্প্রেড হবে, তত কোথাও গিয়ে পজিটিভিটি জেনারেট হবে। কারণ আমরা সাধারণত এই কথাগুলোই হুম। শুনে অভ্যস্ত, যে আমি একটা বড় চাকরির অফার পেয়েছিলাম, অপরচুনিটি করতে ছিল, পারিনি। বাড়ির জন্য করতে পারিনি, আমার হাজবেন্ড করতে দেননি, বা আমার ইনলস এবং করতে দেননি। এইটা এমন একটা ফ্যামিলির কথা যারা শহরের থেকে বহু দূরে থাকে। হতেই পারে কনজারভেটিভ জায়গা, হতে পারে গ্রামাঞ্চল যেখানে কথা হতে পারে না। এর জন্য মাইন্ডসেট, মাইন্ডসেট, ভাবনা, হ্যাঁ, কিভাবে সে ভাবছে। কিভাবে দেখছেন হ্যাঁ, পুরো বিষয়টা। একদম। ভীষণ মানে ইন্সপায়ারিং অ্যাকচুয়ালি। এইরকম গল্পগুলো, এইরকম কথাগুলো আরো বেশি বেশি মানুষের কাছে পৌঁছানো দরকার। হুম, তাহলে যেখানে গিয়ে সত্যি অসুবিধাগুলো হচ্ছে, হুম। তাদেরও হয়তো ভাবনার কিছুটা পরিবর্তন পরিবর্তন হতে হবে। পারে। আশা রাখবো মানে অবশ্যই। এভাবেও ভাবা যেতে পারে। একদম তাই। মানে এইটাই একমাত্র পথ ভাবার সেটা নয়, সলিউশন, প্রবাবল সলিউশন অনেক কিছু হতে পারে। শুধু আমার দেখার ধরনটা বদলানো বদলানোর দরকার। প্রয়োজন। খুব ভালো লাগলো এটা, সত্যি এই ঘটনাটা আপনি শেয়ার করলেন। এই ওয়ার্ক প্লেসের কথাই হুম, যখন হুম, আসলো, কাজের কথাই আসলো,
সেখানে যে নানা রকমের হুম সমস্যার মধ্যে দিয়ে পড়তে হয়, আমি বলছি না যে ছেলেদের পড়তে হয় না, হুম কিন্তু মেয়েদের আরো ভিন্ন ভিন্ন হুম রকমের হুম সমস্যার মধ্যেও হুম পড়তে হয়। হুম সেই রকম কোনো ওয়ার্ক প্লেসে এখন একটা বড় বিষয় যেটা সেটা হচ্ছে বার্ন আউট। হুম বার্ন আউটটা এভাবে আমরা বলতে পারি যেখানে দাঁড়িয়ে একটা মানুষকে ওভার বার্ডেন হয়ে কাজ করতে হচ্ছে, এবং সেটার জন্য খানিকটা কোভিড দায়ী। তার হুম কারণ কোভিড এর পরবর্তী বা কোভিড চলাকালীন টাইমে আমরা এটা শিখেছি যে আমরা অলওয়েজ কাজে অন থাকতে পারি, উইথ আ ল্যাপটপ, উইথ আ হুম ফোন। ইউ আর অলওয়েজ কানেক্টেড, 24/7 আপনি কানেক্টেড। আপনার কাছে মেল ঢুকছে, আপনার কাছে একটা কল ঢুকছে, আপনি অন। হুম এই ওয়ার্কিং মোডটা যে সারা দিন অন হয়ে থাকছে, এটা কিন্তু আপনার আনকনসিয়াসলি কোথাও গিয়ে আপনাকে হ্যামার করছে। আপনি একটা রেস্টুরেন্টে বসে খুব ভালো একটা খাবারের, আপনার পছন্দের খাবারের একটা বাইট নিচ্ছেন, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড কাজ কাজ করছে করছে। মেলটা পাঠানো হয়নি হুম আমার। আপনি কিন্তু স্বাদ এনজয় করতে নিতে পারছি না। পারছেন না। হুম এবং এই যে 24/7 আপনি কাজে অন হয়ে থাকছেন, এটাকে অফ করতেই হয়। এবং সেই জায়গাতে ওই আবারও আপনার কথা উঠে আসবে, না বলতে পারা। বলতে পারা যে আমার শিফট 8 ঘন্টার, আমি 8 ঘন্টা হয়ে গেছে, খুব এমার্জেন্সি না হলে আমি আমার পার্সোনাল লাইফকে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারবো না। দিস ইজ মাই ফ্যামিলি টাইম, দিস ইজ মাই টাইম। এবং এটা কিন্তু অন্য হুম দেশে হুম এটা হুম কিন্তু একদম স্ট্রিক্টলি ফলো করা হুম হয়, হুম হুম কিন্তু আমরা যেন এটাতে অভ্যস্ত হয়ে হুম। পড়েছি এবং যে ডিউটি আওয়ার যাই থাকুক না হ্যাঁ কেন, হ্যাঁ হ্যাঁ, আমরা 24 আওয়ার্স একদম আছি। একদম। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে না ডিমান্ড গুলো খুব আনজাস্টিফাইড। মানে এটা করে দিতে হবে, এখনই করে দিতে হবে। স্যার আমি বাইরে আছি, তো 2 মিনিট সময় নিয়ে ব্রেক নিয়ে করে দিন। এবং এটা আইটি সেক্টরে যারা কাজ করেন, যারা হুম ধরুন বিদেশের ক্লায়েন্টদের সাথে ডিলিং করেন, তাদের তো একটা বড় সমস্যা হচ্ছে যে টাইমিং লাইফস্টাইল একেবারে মানে বায়োলজিক্যাল ক্লকটা পুরো ডিসরাপ্টেড। একদম। যে টাইমে ঘুম থেকে মানে আর্লি টু বেড আর্লি টু রাইজ এর কনসেপ্টটা তাদের জন্য মানে ফুললি চেঞ্জড। তারা কি করছে, রাত্রিবেলা জাগছেন, সকালবেলা ঘুমিয়ে পড়ছেন। হুম বাট সেভাবে তো আমাদের রিজিয়ন, আমাদের ওয়েদার কোপ করতে পারবে না। এবং এই জায়গাগুলোতে আমি যদি দিনের পর দিন নিজেকে অ্যালাউ করতে থাকি, আমি দিনের পর দিন নিজেকে এর মধ্যে অ্যাকাস্টমড করাচ্ছি, একটা সময় গিয়ে আমার বডি জানান দেবে। আমার বডি বলবে যে এখানে ব্যথা হচ্ছে, এবার ঠিক করো। এবং প্রত্যেকটাই না, মানে আমাদের বডির কিন্তু এই মেকানিজমটা হচ্ছে, যেটাকে নিয়ে আমরা না ভাবনা চিন্তা করি, মানে সবসময় আমরা কমপ্লেন করি পাটা ব্যথা করছে, হুম মাথা ভীষণ যন্ত্রণা করে, ঘাড় দিয়ে ব্যথা হচ্ছে, ইটস হুম লাইক কমপ্লেনিং কমপ্লেনিং কমপ্লেনিং। বাট আলটিমেটলি কেন হচ্ছে, কোথায় হ্যাজার্ডটা লুকিয়ে আছে, আমরা কেউ দেখি না। এবং ওয়ার্ক প্লেস রিলেটেড যে কথাটা আমাদের হচ্ছিল, সেটাতে ওয়ার্ক প্লেসে আরো একটা বড় জিনিস হচ্ছে, যতই আমরা মিক্সড একটা মানে মেল ফিমেল বোথ জায়গা থেকেই হুম যতই কাজ করি না কেন, কোথাও গিয়ে আমাদের মধ্যে কিন্তু ডিসক্রিমিনেশন আছে। মানে সামহাউ ফার্স্টে সিইও একজন মহিলা শুনলেই আমাদের ও আচ্ছা। হুম বা কোথাও গিয়ে একজন মেল ডক্টরকে, যেহেতু আমি এই ফিল্ডে কাজ করি, আমি হুম দেখতে পাই রোজ, সেটা হচ্ছে মেল ডক্টরের প্রেফারেন্স অনেক বেশি, ফিমেল ডক্টরের প্রেফারেন্স আছে, বাট ওই একটা বাট আছে কোথাও। এবং কাজের জায়গা থেকেও কোথাও গিয়ে যে কোন কাজটা কে করবে, কোনটাতে রেকগনিশন বেশি আছে, এই জায়গাগুলো কিন্তু খানিকটা মেল ফিমেলে ডিফার করে। এবং সেটা কিন্তু আপনি যদি সারা দিন ধরে, অনেকটা টাইম ধরে যদি আপনি জিনিসটাকে ক্যারি করেন, ওটা আপনার মেন্টাল হেলথকে অ্যাফেক্ট করবে। আপনি না ওখান থেকে কুইট করতে পারছেন ডিউ টু মেনি রেসপন্সিবিলিটি লাইবিলিটিস, না আপনি ওটার সাথে কোপ আপ করতে পারছেন। এবং সেটা কোথাও গিয়ে আপনাকে দিনের শেষে ভীষণ ভাবে আঘাত করছে। এখানে তো আমাদের অনেক কিছু বলা হলো না, হ্যাঁ জাস্ট ছুঁয়ে যাওয়া হলো। হ্যাঁ। আশা করছি আপনাকে আরো একবার পাওয়া যাবে, যেখানে হয়তো আমরা আশা আরো করব কিছু এটা যে আমাদের এটা শুনে কিছু মানুষের, মানে কিছু মানুষ বলবো না, বলবো একটি মানুষের মধ্যেও যদি ভাবনার কিছু পরিবর্তন তৈরি হয়, কেউ যদি এটা ভাবতে শেখে যে না আরেকটু অন্যভাবেও ভাবা যেতে পারে, তাহলে আমাদের এই কাজটা সফল। একদম। পুরোটা আর যদি এই অ্যাওয়ারনেসটাও একদম। যে
কোন জায়গায় গিয়ে তার মনে হবে যে এইবার আমার একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলাটা দরকার, এবং সেটা এইটাও কোনো কিন্তু স্টিগমা নয়। নয়, একদম তাই। মানে আমি জ্বর হলে যেরকম একটি ডক্টরের কাছে গিয়ে একটা ওষুধ নিতে পারি, খেতে পারি, কিছু টেস্ট করাতে পারি, আমি একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে বা সাইকাট্রিস্টের কাছে গিয়ে ওষুধ খেতে পারি, একটা টেস্ট করাতে পারি এবং থেরাপিউটিক ইন্টারভেনশনে আসতে পারি। মানে আমাকে ভালো থাকার জন্য আমার আমার যেমন শারীরিক কোনো কষ্ট হলে যেমন আমি ডক্টরকে দেখাচ্ছি, ঠিক আমার যখন মানসিক Same. কষ্ট হবে আমি তখন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছে যাব। ভীষণ ভালো লাগছে। এইবার আমরা তো অনেক বিষয় নিয়ে কথা বলছি, অনেকটা গল্প করা হলো অনেকদিন পরে। উম, এবার একটুখানি আমরা মজার একটু খেলা খেলি, মানে আসলে এতটাই আমরা ভারী ভারী মনে হচ্ছে খুব কথাগুলো বলে কঠিন ফেললাম। খেলা কি আপনি খেলাবেন? এটা একটা র্যাপিড ফায়ার রাউন্ড। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করবো তো। জাস্ট ঝটপট জবাব, হ্যাঁ, যেটা হ্যাঁ। মাথাতে আসবে আচ্ছা, সেরকমই, আচ্ছা। আর কিছু না। ওকে। এরকম চা না কফি, কফি। পাহাড় না সমুদ্র? সমুদ্র। নিজেকে যদি একটা শব্দে বলতে চান কি বলবেন? ব্যালেন্স। ভালোবাসা, নিজেকে নিজেকে ভালোবাসা মানে কি? নিজেকে সুন্দর করে গুছিয়ে রাখা। যেই মেয়েটি দিনের শেষে বলছে আমি ভীষণ ক্লান্ত, তার জন্য আপনি কি বলবেন? বলবো ক্লান্ত হওয়াটা একটা আশীর্বাদ, কারণ আপনার কাছে কাজ আছে যেটা করে আপনি ক্লান্ত। বৃষ্টির দিনে গান না বৃষ্টির দিনে কবিতা? কবিতা। কার কোনো কবিতা ব্যাপার পড়তে না। ভালো লাগে? রবীন্দ্রনাথ। ইলিশ না চিংড়ি? ঘটি বাঙাল বলে দিলেন তো। যদিও আমার বিয়ে হয়েছে মানে ঘটি পরিবারে, আমি বাঙালি, মানে হার্ডকোর ইলিশ ইলিশ। চিংড়িটা আমার শাশুড়ি মা খুব ভালো রান্না করে। অ্যাকচুয়ালি ইলিশ আর চিংড়িটাতে না, মানে আমি বলছি যে এটা একটা দ্বন্দ্ব থেকেই যাবে, কারণ দুটোই ভালো লাগে। হুম। মানে ইলিশ ভাপা বা চিংড়ি মালাইকারি, কোনটাকে ছাড়া যাবে? ঠিক ঠিক কোনটাই ঠিক নয়। ঠিক। আপনার সবচেয়ে বড় স্ট্রেস বাস্টার? ও, ছেলে। একদম মানে হি ইজ মাই, সারা দিন বাদে আমার মুড খারাপ, কারোর সাথে কথা বলছি না কিছু, কারণ কি হয় না, আমাদের ক্লায়েন্টরা বা পেশেন্টরা আমাদের কাছে আসে হিল হতে, হ্যাঁ। কিন্তু আমাদের কাছে পুরো ডাম্প করে দিয়ে চলে যান। তার হুম হয়তো 32 ইয়ার্স এর ডাম্পিং আমরা নিয়ে বসে আছি। হুম এবার এটা যদি ধরুন আমি সারা দিনে যদি 20টা পেশেন্ট দেখলাম, 25টা হুম। পেশেন্ট দেখলাম, সবার নেগেটিভ আমার সবটা। কাছে আছে, হুম। তারপরে না কোথাও গিয়ে একটা খুব সেটব্যাক হয়। তো এখন ছেলে মানে ওই যে দরজাটা খুলে এখন তো কথা বলতে শেখেনি, হুম। করে ওই যে ডাকটা, হ্যাঁ, মানে মিস করে সারাদিন এটা এইটা এই এইটা। জেনারেশনের এটা একটা প্রবলেম হ্যাঁ। যে মা থাকে না, মানে ওই ভিডিও কলিং আমাদের ভরসা। হাই। যে আছে, মা আছে পাশে আর কি। আগে সেটাও ছিল না, রাইট রাইট। এখন তো তা ওই সুবিধেটা রাইট। হয়েছে। মন চায় আড্ডায় আজকে এসে, হুম। মন চায় আড্ডার দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? প্রথমেই বলবো সাবস্ক্রাইব করে ফেলুন। অ্যান্ড আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে টপিক, যে এজ গ্রুপের মানুষকে নিয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, তারা সত্যি এটাকে দেখুন এবং এমন কিছু টপিক, এমন কিছু ভালো জিনিস নিয়ে আলোচনা করা হচ্ছে যেগুলো হয়তো আপনাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে আপনাদেরকে সাপোর্ট করতে পারবে। একদম। আর এই জন্যই আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে যে যদি এমন কোনো টপিক, এমন কোনো বিষয় নিয়ে আপনারা চান যে এখানে আলোচনা হোক, যাতে আপনাদের মনের মাঝে জমে থাকা অনেক কষ্টের, অনেক প্রশ্নের উত্তর আপনারা খুঁজে পাবেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান। আমরা চেষ্টা করব ম্যামের বিজি স্কেডিউল থেকে যদি উনি একটু সময় বার করতে পারেন, তাহলে আমরা সেই বিষয়টা নিয়ে আরো কোনো একটা এপিসোড করব। মন চায় আড্ডায় আসার জন্য, আর আমাদের সঙ্গে এইরকম ভাবে এত সুন্দর করে খুব সহজ ভাবে সবকিছু আলোচনা করার জন্য ভীষণ 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 ভাবে আমরা খুশি। মন চায় আড্ডার তরফ থেকে একটা ছোট্ট উপহার আপনার জন্য। গ্রহণ করলাম। থ্যাংক ইউ। এটা আমার মানে ফর্মালি একটা পডকাস্ট প্রথমবার, তো আমিও ভীষণ নার্ভাস ছিলাম। ইন্টারভিউ তো দিই, সেগুলো হচ্ছে সবই অডিও মোডে হয়, বাট দিস ইজ ফার্স্ট টাইম। থ্যাংক ইউ।
থ্যাংক ইউ। কিন্তু আমি কনফিডেন্ট ছিলাম। আপনি ক্লাসে দেখেছেন সেই তো ক্লাসে সেই দেখেছি, সেই তো আমি কনফিডেন্ট ছিলাম থ্যাংক ইউ। যে কিছু ইনপুট হবে, কিছু আমাদের কাছে আসবে। থ্যাংক খুব ভালো থাকবেন আপনিও, আপনার পুচকুকে নিয়ে, আপনার হ্যাঁ পুরো ফ্যামিলিকে নিয়ে। থ্যাংক ইউ থ্যাংক আমাদের আজকের এপিসোডটা অনেকের কাছে হয়তো শুধু একটা ভিডিও, আবার আমি জানি আমাদের মধ্যে এমন অনেক বন্ধুরা রয়েছেন যাদের কাছে হয়তো এই এপিসোডটা ছিল অনেকটা জমে থাকা কষ্ট, অনেকগুলো প্রশ্নের উত্তর। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, অন্ততপক্ষে একটা বন্ধুর সঙ্গেও শেয়ার করুন যেটা হয়তো তার খুব দরকার। এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আমরা অবশ্যই আসব, তাই অবশ্যই সাবস্ক্রাইব করুন মন চায় আড্ডা। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের মন চায় আড্ডায় আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, নিজেকে ভালো রাখুন।